রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রতিম। আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেডেল। শুরু হচ্ছে আজকের গল্প। কয়েক বছর আগে এই ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগা গোড়া মিথ্যে। আমারই কোনো প্রকার শারীরিক অসুস্থতার দরুন হয়তো চোখে ভুল দেখে থাকবো, ওই রকমই কিছু। কিন্তু আমার মন বলে তা নয়। ঘটনাটা মিথ্যে ও অবাস্তব বলে উড়িয়ে দেওয়ার কোনো কারণই ঘটেনি। আমার তখনকার অভিজ্ঞতাই সত্যি, এখন যা ভাবছি তা মিথ্যে। ঘটনাটা খুলে বলা দরকার। প্রসঙ্গক্রমে গোড়াতেই একথা বলে রাখি যে গত 10 বছরের মধ্যে আমার শরীরে কোনো রোগের বালাই নেই। আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ আছে এবং যে সময়ের কথা বলছি এখন থেকে বছর 4 আগের কথা। তখনও আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম। আমার স্কুল মাস্টারের জীবনে অত্যাশ্চর্য বা অবিশ্বাস্য ধরনের কোনো কিছুই দেখিনি। অন্য 5 জন স্কুল মাস্টারের মতোই অত্যন্ত সাধারণ ও একঘেয়ে রুটিনে বাঁধা কর্তব্যের মধ্যে দিয়ে দিন কাটিয়ে চলেছি আজ বহু বছর। সে বছর বর্ষাকালে গরমের ছুটির কিছু পরে একদিন ক্লাসে পড়াচ্ছি। এমন সময় একটা ছেলে আর একটা ছেলের সঙ্গে হাত কাড়াকাড়ি করে কি একটা কেড়ে নিয়ে ছিনিয়ে নেবার চেষ্টা করছে। সেটা আমার চোখে পড়ল। আমি ওদের দুজনকে অমনোযোগিতার জন্য ধমক দিতে অন্য ছেলেটা বলে উঠল, স্যার, কামিক্ষে সুধীরের মেডেল কেড়ে নিচ্ছে। কার মেডেল? কিসের মেডেল? সুধীর নামের ছেলেটা দাঁড়িয়ে উঠে বললে, আমার মেডেল স্যার। অন্য ছেলেটার দিকে চেয়ে বলল, ওর মেডেল তুমি নিচ্ছিলে কামিক্ষে? কামিক্ষে ওরফে কামাক্ষাচরণ মৌলিক নামের ছেলেটি বললে, নিচ্ছিলুম না স্যার, দেখতে চাইছিল, তাও ও দেবে না। ওর মেডেল যদি ও না দেয় তোমার কেড়ে নেবার কি অধিকার আছে? বসো, ওরকম আর করবে না কিন্তু। কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের মধ্যে ভ্রাতৃভাব ও সখ্য থাকার ঔচিত্য সম্বন্ধে নাতি দীর্ঘ একটা বক্তব্য দেওয়ার পরে ঈষৎ কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করলাম, ওই কি মেডেল দেখি, কোত্থেকে পেলে এই মেডেল? ভেবেছিলাম আজকাল কলকাতায় পাড়ায় পাড়ায় যেসব ব্যাডমিন্টন খেলা, সাঁতারের বা দৌড়ের প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হয়ে থাকে তারই কোনো কিছুতে সুধীর হয়তো 4র্থ স্থান বা ওই ধরনের কোনো সাফল্যতা লাভ করে ছোট একটুকু একটা আদুলির মতন মেডেল পেয়ে থাকবে এবং সম্পূর্ণ স্বাভাবিক যে সেটা ক্লাসে এনে 5 জনকে গর্ব ভরে দেখাতে চাইবে। এমনকি ছুতো অবলম্বন করে ক্লাস শুদ্ধ হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে ইতিমধ্যে অনেকগুলো ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারপাশে মেডেল দেখবার জন্য। ধমক দিয়ে বলল, যাও বসোকে, সব ভিড় করো না এখানে। একটা ছেলেকে বলল, কি লেখা আছে মেডেলের গায়ে পড়ো তো। ক্লাস 4-এর ছেলে অতি কষ্টে ধীরে ধীরে পড়লে, ক্রাইমিয়া সেভাস্টোপোল ভিক্টোরিয়া রেজিনা। ওপিটে সার্জেন্ট এস.পি. পার্কিন্স, 6th ড্রাগন গার্ডস, 1854 সাল। দস্তুর মতন অবাক হয়ে গেল। ক্রাইমিয়ার যুদ্ধের সময় সেভাস্টোপোলের রণক্ষেত্রের কোনো সাহসে কাজ করবার জন্য এই মেডেল দেয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্ডস সৈন্যদলের সার্জেন্ট পার্কিনসন্সকে। এ তো সাধারণ জিনিস মোটেই নয়। ক্রাইমিয়া, সেভাস্টোপোল, চার্চ অব দি লাইট ব্রিগেড,
কিন্তু কলকাতার নীলমণি দাস লেনের সুধীর সাহার কাছে এই মেডেল কোথা থেকে আসে? এদিকে আসো, এই মেডেল কোথায় পেয়েছো? ওটা আমার স্যার। তোমার তো বুঝলাম, কিন্তু পেলে কোথায়? আমার দাদু দিয়েছেন স্যার। তোমার দাদু কোথায় পেয়েছিলেন জানো? হ্যাঁ স্যার জানি। আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিল। কিভাবে? আমাদের মদের দোকান ছিল কি না স্যার, মদ খেয়ে টাকা কম পড়লে ওটা বাঁধা রেখে গিয়েছিল, আর নিয়ে যায়নি। দাদুর মুখে শুনেছি। হিসাব করে দেখলাম 86 বছর উত্তীর্ণ হয়ে গেছে। সেই বছরটি থেকে যে বছরে সার্জেন্ট পার্কিনসন সে যেই হোক এ মেডেল পায়, তখন তার বয়স যদি 20 বছরও হয়ে থাকে, এখন তার বয়স হওয়া উচিত 106। সুতরাং সে মরে ভূত হয়ে গেছে কোন কালে। সেদিন ছিল শনিবার। সকাল সকাল স্কুল ছুটি হবে এবং অনেক দিন পরে সেই দিন দেশে যাব পূর্বেই ঠিক করে রেখেছিলাম। আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশাই ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন। বেশ পড়াশোনা আছে, গ্রামেই থাকেন। ভাবলুম তাকে মেডেলটা দেখালে খুশি হবেন খুব। সুধীরের কাছ থেকে মেডেলটা চেয়ে নিল। সোমবারে ফেরত দেব বলে দিলাম। স্কুলের ছুটির পরে বাসা থেকে সুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে এসে 2:30 গাড়ি ধরল। দেশের স্টেশনে যখন নামলাম তখন বেলা 5:30। 2 মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেল। সন্ধ্যার আগেই হয়তো পৌঁছাতে পারা যেত, কিন্তু আমি খুব জোরে হাঁটিনি। ভাদ্র মাসের শেষ, অথচ বৃষ্টি তত বেশি না হওয়ায় পথঘাট বেশ শুকনো খটখটে। পথের ধারের বর্ষা শ্যামল গাছপালা চোখে বড় ভালো লাগছিল অনেকদিন কলকাতা বাসের পরে। তাই জোরে পা না চালিয়ে আস্তে আস্তে হেঁটে আসছিল। এখানে প্রথমেই বলি, আমার বাড়িতে কেউ থাকে না। পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে দিতে আসেন বরাবর। আমার এক বাল্যবন্ধু বৃন্দাবন অনেক বছর ধরে বিদেশে থাকে। পিসিমার মুখে শুনলাম আজ দিন 15 হলো বৃন্দাবন বাড়ি এসেছে। শুনে বড় আনন্দ হলো। সন্ধ্যার পরে ওর সঙ্গে দেখা করব ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে বের হলো। যাবার সময় সুটকেসটা খুলে মেডেলটাকে পকেটে নিয়ে নিলাম, বৃন্দাবনকে দেখাবো। নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দরুন নদীর জল ভয়ানক বেড়েছে। নদীর জল কুল ছাপিয়ে দুধারে মাঠে পড়েছে। অনেকক্ষণ বসে রইল। সন্ধ্যের অন্ধকার নামলে একটু একটু বাদুড়ের দল বাসায় ফিরছে। কেউ কোনো দিকে নেই। এই জায়গায় বর্ষার তোড়ে নদীর পাড় ভেঙে গিয়েছে। অনেকটা উঁচু পাড়, নিচে খরস্রোতা বর্ষার জল। জায়গাটা দিয়ে যেতে যেতে একবার কি রকম ভেঙেছে দেখবার ইচ্ছা হয়। পাহাড়ের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি। পাড়টা সেখানে অনেকখানি উঁচু, জল অনেক নিচে। হঠাৎ আমার মনে একটা অদ্ভুত ইচ্ছা জেগে উঠল। আমি লাফ দিয়ে পাড় থেকে জলে পড়ব। দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছাটা যেন ক্রমে বেড়ে উঠেছে। লাফাই, ঢিলাফ, অথচ বর্ষার খরস্রোতা নদী, উটো ফেললে দুখানা হয়ে যাবে। আমি সাঁতার জানি না, গভীর জল পাড়ের নিচেই। ইচ্ছাটা কিছুতেই যেন সামলাতে পারছি না। এমনকি আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলে আমাকে লাফ দিতে হবেই, নইলে আমার জীবনের সুখ চলে যাবে। তাড়াতাড়ি নদীর পাড় থেকে কোনো রকম জোর করেই চলে এলাম, কারণ যেন মনে হচ্ছিল এরপর আমার আর যাওয়ার ক্ষমতা থাকবে না। পা দুটো যেন ক্রমশ শীষের মতন ভারী হয়ে উঠছে। এরপর ওই বিপজ্জনক নদীর পাড় থেকে পা দুটো নড়বার ক্ষমতা চলে যাবে আমার। নদীর ধার থেকে বৃন্দাবনের বাড়ি আসার পথে ওইসব ইচ্ছে আর কিছু নেই। আমি নিজে মনোভাবে নিজেই আশ্চর্য হয়ে গেলাম। কি অদ্ভুত! এরকম হওয়ার মানে কি? ট্রেনে বসে অতি মাত্রায় ধূমপান করছিলাম মনে পড়ল। এই ভাদ্র মাসের গরমে অত ধূমপান করা ঠিক হয়নি। তার উপর বাড়ি এসে 2-3 পেয়ালা চা খেয়েছি।
এইসবেই ওরকমটা হয়ে থাকবে? নিশ্চয়ই তাই। বৃন্দাবনের বাড়ি গেলাম। বৃন্দাবনকে অনেক দিন পর দেখে সত্যি আনন্দ হলো। দুজনে অনেক রাত পর্যন্ত বসে অনেক গল্প করলাম। অনেক বছর পরে জমানো অনেক সুখ দুঃখের কাহিনী। বড্ড গরম আজ, কোথাও এতটুকু বাতাস নেই। ভাদ্র মাসের গুমট গরম। বৃন্দাবন বললে, চল ভাই, ছাদে গিয়ে বসি, একটু গল্প করা যাবে, তবে একটু হাওয়া তো পাওয়া যাবে। তুই কিন্তু আমাদের এখানে খেয়ে যাবি, মা কিন্তু বলে দিয়েছে। তোদের বাড়িতে খবর দেওয়া হয়েছে। দুজনে ছাদে উঠল। বাড়িটা দোতলা। দোতলা ছাদের ওপর একখানা মাত্র ঘর আছে। আমি জানতাম বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকে। দোতলার ছাদে উঠে দেখলাম বাড়ির পিছন দিকটায় বাঁশের ভাড়া বাঁধা। বললাম, বাড়িতে রাজমিস্ত্রি খাটছে বুঝি বৃন্দাবন? হ্যাঁ ভাই, কাকার ঘরটা মেরামত করতে হবে। উত্তর দিকের দেওয়ালটার গা থেকে নোনা ধরা ইটগুলো বার করা হচ্ছে, ওই জন্য। বৃন্দাবন দোতলার ঘরটার মধ্যে ঢুকল। আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব। খানিকক্ষণ ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইলাম। বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেলে আমি ছাদে পায়চারি করতে লাগলাম। ছাদে কেউ নেই, অন্ধকারাচ্ছন্ন ছাদ। যে দিকটা রাজমিস্ত্রিরা ভাড়া বেঁধে কাজ করছে, পায়চারি করতে করতে সেখানটাতে গিয়ে দাঁড়িয়ে দেখছি। হঠাৎই আমার মনে হলো, ছাদ থেকে লাফ দিয়ে পড়লে কেমন হয়? বেশ হবে, লাফ দেব। প্রায় দুধর্মনীয় ইচ্ছা হলো লাফ দেবার। লাফ দেওয়াই ভালো, লাফ দিতেই হবে। দিলাফ। এমন সময় বৃন্দাবন ছাদের ওপর এসে বললে, তাই ঘরে মা চা পাঠিয়ে দিচ্ছেন। কি হলো, ওখানে দাঁড়িয়ে কেন? আরো প্রায় আধ ঘন্টা কথা বলার পরে নিচ থেকে চা ও খাবার এসে পৌঁছালো। আমরা দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত গল্পগুজব করলাম। তারপর বৃন্দাবন খাবার কতদূর জোগাড় হলো দেখতে নিচে চলে গেল। ঘরের মধ্যে বড় গরম। আমি বাইরের ছাদে খোলা হাওয়ায় আবার বেড়াতে লাগলাম। রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে এসে দাঁড়িয়ে আমার আবার মনে হলো, লাফ এবার দিতেই হবে। কেউ নেই ছাদে, কেউ বাধা দিতে আসবে না। এই উপযুক্ত সময়। সঙ্গে সঙ্গে আমার মনের গভীর তলায় কে যেন বলছে, লাফ দিও না মূর্খ, লাফ দিও না, পড়ে চূর্ণ হয়ে যাবে। আমার মাথা কেমন যেন ঝিমঝিম করছে। কতক্ষণ পরে জানি না, এবং কিসে থেকে কিভাবে হলো তাও জানি না, হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার চমক ভাঙল। দেখি বৃন্দাবন আমাকে হাত ধরে টেনে তুলছে। এ কি সর্বনাশ, তুই লাফ দিয়ে পড়লি যে দেখলাম যেন। ভাগ্যিস বাসে পা বেঁধে গিয়েছে, এই রক্ষে। কি হলো তোর? আমার মাথা কেমন যেন ঘুরছিল, গা ঝিমঝিম করছিল। বৃন্দাবনকে বলল, আমি ভাই কিছুই জানি না তো। বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমাকে শুইয়ে দিল। সকলে বললে ট্রেনে আসার দরুন আর গরমে শরীর খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। কিন্তু আমি জানি, মাথা ঘুরে পড়ে আমি যাইনি। লাফ আমি ইচ্ছা করেই দিয়েছিলাম। তবে ঠিক যে সময়টা আমি লাফ দিয়েছিলাম, সেই সময়ের কথাটা আমি অনেক চেষ্টা করেও মনে করতে পারছিলাম না। বিছানায় শুয়ে বেশ সুস্থ বোধ করলাম। পাশ ফিরতে হঠাৎ যেন কি একটা শক্ত জিনিস বুকের মধ্যে ঠেকল। পকেটে হাত দিয়ে দেখি সুধীরের সেই মেডেলটা। আশ্চর্য, এটার কথা এতক্ষণে ভুলেই গিয়েছিল। বৃন্দাবনকে সেটা দেখালাম। ওদের বাড়ির সকলেই মেডেলটাকে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে। রাত্রে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। আমার বাড়িতে কেউ নেই বর্তমানে, একাই থাকি এক ঘরে। একটা জিনিস লক্ষ্য করছি, যখন থেকে বৃন্দাবনের বাড়ি থেকে বার হয়ে পথে পা দিয়েছি, তখন থেকে কেমন এক ধরনের ভয় করছে আমার। বাড়িতে যখন ঢুকলাম,
তখন ভয়টা যেন বাড়ল। একা ঘরে কতবার এর আগে শুয়েছি, এমন ভয় হয়নি কোনোদিনও। না, শরীরটা সত্যিই খারাপ। শরীর খারাপ থাকলে মনও দুর্বল হওয়াটা খুব স্বাভাবিক। আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়লাম। আমার শিয়রের কাছে একটা বড় জানলা। জানলা দিয়ে বাড়ির পিছনের বন বাগান চোখে পড়ে। বেশ জ্যোৎস্না উঠেছে, কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না। হাওয়া আসবে বলে জানলা খুলে রেখেছি। কতক্ষণ ঘুম হয়েছিল জানি না, ঘন্টাখানেকের বেশি হবে না। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। মনে হতে লাগলো আমার শিয়রের দিকে জানলায় কি দাঁড়িয়ে, যেন মাথা তুলে সেই দিকে চেয়ে দেখলেই তাকে দেখা যাবে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হলো। অথচ কিসের যে ভয় তা জানি না। এমন ভয় যে কিছুতেই শিয়রের জানলার দিকে তাকাতে পারলাম না। চোখে না দেখলেও আমার বেশ মনে হলো জানলার গারদে দুটো হাত ধরে কে দাঁড়িয়ে আছে। জ্বলন্ত চোখে সে আমার দিকে চেয়ে রয়েছে। আমি ওদিকে চাইলেই তাকে দেখতে পাবো। প্রাণপণে চোখ বুজে পড়ে রইল। কিছুতেই চাইব না। ঘুমোবার চেষ্টা করলাম, কিন্তু ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর পচেছে? কিসের এই পচা গন্ধ? যেন আয়োডিন, লিন্ট, মলম প্রভৃতি উগ্র গন্ধের সঙ্গে পচা ক্ষতর গন্ধ মেশানো। এতকাল বাড়িতে থাকা নেই, যার উপর ঘর ধর পরিষ্কার করার ভার, সে যে কিছুই দেখাশোনা করে না তা বোঝা গেল। কে যেন আমার মনের ভেতর বলছে, যে দেখ, তোমার মাথার শিয়রের জানলার দিকে চেয়ে দেখো না। ঘরের চারিদিকে কিসের যেন একটা প্রভাব, কোনো অমঙ্গলজনক, হিংস্র, উগ্র, অশান্ত ধরনের ব্যাপারটা। ঠিক বলে বোঝানো যাচ্ছে না। আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত। সে এমন এক বিপদ যা আমাকে মরণের দৌড় পর্যন্ত পৌঁছে দিতে পারে। এমন কি সে দূরের চৌকাঠ পার করে অন্ধকার মৃত্যুপুরের হিম শীতল নীরবতার মধ্যে ডুবিয়ে দিতে পারে আমায়? না, আমি চাইব না, কিছুতেই চাইব না শিয়রের জানলার দিকে। কিন্তু যে প্রভাবেই হোক, আমার ঘরের মধ্যে দেওয়ালের এই পিঠে তার অধিকার নেই। বহুকাল ধরে পূর্বপুরুষরা বাস্তু শালগ্রামের অর্চনা করেছেন এই ঘরেই। এর মধ্যে কারোর কিছু খাটবে না। আমার মনে আবার এই কথাগুলো যেন বললে। অন্ধকার রাত্রে নির্জন ঘর, মনে এত কথা কয়। জানলার ধারে কি যেন একটা শব্দ হলো, অদ্ভুত ধরনের শব্দ। কে যেন জানলার গারদের উপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইলে। একবার, দুবার, তিনবার ভয় আমার বুকের মধ্যে টিপ টিপ করতে লাগলো। কাউকে ডাকবো চিৎকার করে, বা চেয়ে দেখবো জানলার দিকে জিনিসটা কি। হঠাৎ আমার মনে পড়লো একটা ধাড়ি বেজি অনেক দিন ধরে বাইরের দেওয়ালে কুড়ি কাঠের খোলে বাসা বেঁধে আছে। আজ বিকেলেও সেটাকে একবার দেখেছি। জানলার উপরকার কাঠের সেটা পোকামাকড় বা জোনাকি ধরেছে। তারই শব্দ। কথাটা মনে হতে মনের মধ্যে সাহস আবার ফিরে এলো। ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন। শরীর অসুস্থ থাকলে কত সামান্য কারণে ভয় পায় মানুষ। পাশ ফিরে এবার ঘুমানোর চেষ্টা করলাম স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু আমার এ ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না। এ ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাত্রে আমি একা নই, আরো কি এখানে আছে। নিদ্রাহীন চোখে সে আমার উপর খড় দৃষ্টি দিয়ে পাহারা রেখেছে। আমায় সে নিরাপদে বিশ্রাম করতে দেবে না আজ।
বারবার ঘুম আসে আর তন্দ্রা ছুটে যায়। অমনি জেগে উঠি, কিন্তু চোখ চাইতে বা বিছানার ওপর উঠে বসতে সাহস হয় না। আর সেই শব্দটা মাঝে মাঝে জানলার গড়াদের ওপর হতে শুনি, খুব মৃদু করাঘাতের মতন শব্দ, যেন শব্দটা বলছে, যে দেখ, পিছন ফিরে জানলার দিকে চেয়ে দেখ। ঘামে দেখে বিছানা ভেসে গিয়েছে। ভাদ্রের ঘুমট গরম কিনা, এই অবস্থাতেই ভোর হলো। দিনের আলো ফুটল। লোকজনের শব্দ কানে যেতেই রাত্রের ভয়টা মন থেকে কোথায় মিলিয়ে গেল। নিশ্চিন্ত মনে বেলা 9টা পর্যন্ত ঘুম দিলাম। তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে বের হলাম। এই সময় একটা ঘটনা ঘটল। তখন আমি তার বিশেষ কোনো মূল্য দিইনি, কিন্তু পরে সব কথা মনে মনে আলোচনা করে দেখে সেটা ভারী আশ্চর্য বলে মনে হয়েছিল। ও পাড়ার পথে আমার সেই জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা। তাকে দেখাবার জন্যই আমি মেডেলটা কাল রাত্রে সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু বৃন্দাবনদের বাড়ির নিমন্ত্রণের জন্য তার সঙ্গে দেখা করতে পারিনি। আমায় দেখে তিনি বললেন, এই যে শুনেন, ভালো আছো তো? কাল তুমি এসেছো দেখলুম, তখন অনেক রাত, তাই আর ডাকলুম না। বোধহয় বৃন্দাবনের বাড়ি থেকে ফিরেছিলে। আমি তখন ছাদে পায়চারি করছি। যে গরম গিয়েছে বাবা কাল রাত্রিরে। তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আর ডাকলুম না। ও লোকটি কে? খুব খুব লম্বা বটে, যেন শিখ কি পাঞ্জাবির মতো লম্বা। তোমার বন্ধু বুঝি? বাঙালির মধ্যে এমন চেহারা, বেশ বেশ। আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের মুখের দিকে চেয়ে বললুম, আমার সঙ্গে লম্বা লোক কাল রাত্রিরে? সে কি জ্যাঠামশাই? জ্যাঠামশাই আমার চেয়ে অবাক হয়ে বললেন, তোমার সঙ্গে লোক ছিল না বলছো? একা যাচ্ছিলে? আমার চোখের দৃষ্টি একেবারে কি এত খারাপ হয়ে যাবে বাবা? আমি হেসে বললুম, তাই হবে জ্যাঠামশাই। চোখে কি রকম ঝাপসা দেখে থাকবেন? বয়স হয়েছে, আমার সঙ্গে কেউ ছিল না। তাছাড়া আপনার বাড়ির সামনের আম গাছের ছায়া কি রকম আলো আধার দেখেছেন চোখে, অমন ভুল হয়? জ্যাঠামশাই যেন রীতিমতন হতভম্ব হয়ে বললেন, কি আশ্চর্য কাণ্ড! এতটা ভুল হবে চোখে? আম গাছের দিকে যখন তুমি টর্চ জ্বাললে, তখন দেখলাম তুমি আর তোমার পেছনের একজন লম্বা মতো লোক। তারপর তুমি টর্চ নিভিয়ে আম গাছের ছায়ার মধ্যে ঢুকলে। তখনও জ্যোৎস্নার আলো আর আম গাছের ছায়া অন্ধকারে আমি বেশ দেখতে পেলাম লোকটি তোমার পেছন পেছনে যাচ্ছে। তোমার মাথার চেয়েও যেন 1 হাত লম্বা, তোমার একেবারে ঠিক পেছনে। তবে খুব ভালো তো দেখতে পেলাম না, অত দূর থেকে আর আলো অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখা যায় না তো। এমনকি একবার পর্যন্ত মনে হলো তোমাকে ডেকে জিজ্ঞেস করি তোমার বন্ধুটি কে। একেবারে এত ভুল হবে চোখের? জ্যাঠামশাইকে পুনরায় বুঝিয়ে বললাম, আমার সঙ্গে কাল কেউ ছিল না, আমি একাই ছিল। সুতরাং তার দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এ ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্ত করা চলে না। সারাদিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল। গতকাল রাত্রের ভয়ের ব্যাপার দিনের আলোয় এতই হাস্যকর বলে আমার নিজের মনে হলো যে বৃন্দাবনকে সে কথা বলিও নি। রাত্রের ট্রেনে কলকাতায় ফিরব। বৃন্দাবনের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে সুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি। তখনই সন্ধ্যের অন্ধকার বেশ নেমেছে। বাউরিপাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি। বাগানটা প্রায় 5-6 মিনিট লাগে। মস্ত বড় বাগান। বাগানটার ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পিছন ফিরে চাইলাম কি ভেবে। সঙ্গে সঙ্গে আমার সারা দেহ যেন বিদ্যুৎ খেলে গেল। আচমকা ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল। কে ওটা?
কে ওটা ওখানে দাঁড়িয়ে? রাস্তা থেকে একটু পাশে আগাছার জঙ্গলের মধ্যে আধা অন্ধকারে একটা অদ্ভুত মূর্তি, খুব লম্বা, তার মাথায় ঘোড়ার বালা মুচিয়ে সেই এক লম্বা অদ্ভুত টুপি, পাতলা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাঁধা। ছবিতে ঘোড়া সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায়, মূর্তিটা যেন নিশ্চল নিস্পন্দ আমার দিকে চেয়ে দাঁড়িয়ে, আমার কাছ থেকে মাত্র 10 গজ কি তারও কম দূরে। মরিয়ার মতন আর একটু এগিয়ে গেল। এই ভয়ানক কৌতূহল আমাকে চরিতার্থ করতেই হবে যেন। মূর্তি নড়ে না, সেই নিশ্চল পাথরের মূর্তি, কিন্তু বেশ স্পষ্ট দেখছি 7-8 গজ মতো দূরেই সেই মূর্তিটা। আর ঘোড়ার বালামুচির লম্বা টুপি ও ইস্পাতের চিনের স্ট্র্যাপ স্পষ্ট দেখতে পেল। আমার পা ঠকঠক করে কাঁপতে লাগলো। সারা দেহ কেমন অবশ হয়ে আসছে। মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে। বোধহয় আর 8 মিনিট এইভাবে থাকলে মূর্ছিত হয়ে পড়ে যেতাম, কারণ সেই ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে। আমার পা দুটো বেজায় ভারী হয়েছে, নড়বার কোনো উপায় নেই এই মূর্তির সামনে থেকে। কিন্তু ঠিক সেই সময় বাউরি বাগানের পথে লন্ডন নিয়ে কারা যেন ঢুকলো। 2-3 জন লোকের গলায় শব্দ শুনে আমার সাহস ফিরে এলো। আমি ওদের ডাক দিলাম চিৎকার করে। ওরা ছুটে এলো। আমায় ওখানে বনের মধ্যে দেখে তারা খুব আশ্চর্য হয়ে বললে, ওখানে কি বাবু, কি হয়েছে? তারপর লণ্ঠন তুলে ওরা আমার মুখের দিকে চেয়ে বললে, ও আপনি, কি হয়েছে আপনার? মুখ একেবারে সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে। ভয় টয় পেলেন নাকি? বাউরি বাগান জায়গাটা ভালো নয়, সন্ধ্যের পর এখানে অনেকে ভয় পায়। ওদের লণ্ঠনটা যখন উঁচু করে তুলে ধরলে আমার মুখে, সেই আলোয় দেখলাম সামনের মূর্তিটা তখনও সেখানে ঠিক একই রকম দাঁড়িয়ে। একজন বললে, কি দেখছিলেন ওখানে দাঁড়িয়ে বাবু? এই সারা গাছটার ডালপালা কেটে মাথায় ঝোপের মতন করে রেখেছে, যেন মানুষ বলে অন্ধকারে ভুল হয় বটে। চলে আসুন বাবু। আমিও দেখলাম সারা গাছই বটে। মাথার দিকের পাতাগুলো ছোট গাছটিকে দেখতে হয়েছে ঠিক হর্স গার্ডসের ঘোড়ার বালামোচির টুপির মতো। লোকের চোখে কি ভুলই হয়। কাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নিতে বলছিল, ভেবে লজ্জা হলো মনে মনে। তিনি বৃদ্ধ লোক, তার চোখের ভুল হতেই পারে, আমারই যখন এই অবস্থা। ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিল। পরের দিন স্কুলে সুধীরের মেডেলটা ফেরত দিলাম। সুধীর বললে, আপনাকে দাদু একবার ডেকেছেন, আমার সঙ্গে ছুটির পর আমাদের বাড়ি আসুন, নিয়ে যেতে বলেছেন। সুধীরের দাদু বললেন, যাক, আমার বড় ভয় হয়েছিল মাস্টারবাবু। সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে গিয়েছেন দেশে শুনলুম কিনা। আপনার দেশের ঠিকানা জানতুম না, তাহলে একটা তার করে দিতুম। ও মেডেলটা আমার বাবাকে একজন গোড়া সৈন্য দিয়ে যায়, আমি তখন জন্মাইনি। বাধা দিয়েছিল আর উদ্ধার করতে পারিনি। বেজায় মাতাল আর গোয়ার ছিল লোকটা। ও মেডেলের বিপদ হচ্ছে আমাদের বংশের লোক ছাড়া অন্য কেউ নিলে তার বিপদ ঘটে। আমার এক ভগ্নিপতি একবার কিছুতেই শুনলে না। অনেক কাল আগের কথা, বাড়ি নিয়ে গেল মেডেল দেখাতে। সেই দিনই সন্ধ্যের সময় ছাদ থেকে পড়ে মারা গেল সে। মৃতদেহের পকেট থেকে মেডেলটা বেরোলো। আমি কলের পুতুলের মতন শুধু বললুম, ছাদ থেকে পকেটে মেডেল পাওয়া গেল? হ্যাঁ মাস্টার বাবু, আমার নিজের ভগ্নিপতি। মিথ্যে কথা তো বলবো না, আজ 27-28 বছর আগের কথা। ওটা আরো 2 জন নিয়েছে, তখনই ফেরত দিয়ে গেছে। বলে রাতে ভয় লাগে, গা ছমছম করে।
সহ্য হয় না, প্রাণ পর্যন্ত বিপন্ন হয়। তাই ভাবছিলাম একটা দাঁড় করে দেব কোনে। একটা কথা বলা দরকার, মাসখানেক পরে আমি আবার দেশে যাই। বাউরি বাগানে ঢুকে যেখানে সে রাত্রে ভয় পেয়েছিলাম, সেদিকে চেয়ে দেখে সে সার গাছটা কোথাও আমার চোখে পড়ল না। যে আম গাছটার ধারে সারা গাছটা দেখেছিলাম, সেখানে দিন মনে বেশ ভালো করে দেখেছি। কোথাও যে সার গাছ নেই, বা গাছ কেটে নিলেও যে গুড়িটা থাকবে তারও কোনো চিহ্ন নেই। কশ্চিনকালে সেখানে একটা বড় সারা গাছ ছিল বলে মনেও হয় না জায়গাটা দেখে। শুনছিলেন আমাদের আজকের গল্প মেডেল। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের কথক গ্রামের জনৈক লোক ও সুধীরের দাদুর ভূমিকায় সুপ্রতিম, সুধীরের ভূমিকায় সমীর, বৃন্দাবনের ভূমিকায় সন্দীপ, জ্যাঠামশাইয়ের ভূমিকায় জুবায়েদ, ক্লাসের ছেলে ও কামিক্ষের ভূমিকায় আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।